হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর রায়ান মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের জিজ্ঞাসা করা 2 ও 3 মার্কের প্রশ্নগুলোর উত্তর নিয়ে। এর আগে আমি এই রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের 1 থেকে 17 নাম্বার পর্যন্ত যে মডেল কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলো সলভ করে দিয়েছি। তারপরে মডেল মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে মডেল কোয়েশ্চেন পেপার দুটো ছিল সেটাও কমপ্লিট করে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম তোমাদের মধ্যে যাদের যাদের 2 ও 3 মার্কের প্রশ্ন সলভ করতে অসুবিধা হচ্ছে তোমরা সেই প্রশ্নগুলো কমেন্ট করে জানাও আমাকে। আমি পরে অবশ্যই একটা ভিডিও বানাবো সেগুলো আলোচনা করার জন্য। তো তোমাদের কাছ থেকে আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি, প্রায় 20-25টা মতো। তার মধ্যে আজকে হাফ কোশ্চেন আলোচনা করব, আর এরপরে আর একটা ভিডিওতে হাফ কোশ্চেন আলোচনা করে তোমাদের এগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? এইভাবে তোমরা অবশ্যই তোমাদের যে কোনো প্রবলেম থাকুক জীবনবিজ্ঞান বিষয়ের উপর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আছি তোমাদের সাথে তোমাদের হেল্প করার জন্য। তো চলো এখন আমরা আমাদের আলোচনাতে চলে যাই। দেখো, তোমাদের প্রথম কোশ্চেন এসেছিল মডেল কোশ্চেন পেপার সেট 2 থেকে। কোশ্চেন করেছিল শোভন দিগর। তোমার কোশ্চেন ছিল, একজন গাড়ি চালক 100 মিটার দূর থেকে সিগন্যাল লাল হতে দেখে গাড়ি থামালেন এবং তারপর সিগন্যাল সবুজ হওয়াতে গাড়ি চালাতে আবার শুরু করলেন। এক্ষেত্রে কিভাবে তার চোখের উপযোজন ঘটে তা শব্দচিত্রের মাধ্যমে দেখাও। দেখো, এখানে যে প্রশ্নগুলো তোমরা করেছো সবগুলোকে আমি পিডিএফ বানিয়ে দিয়েছি। এই পিডিএফটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেটা তোমরা ডাউনলোড করে উত্তরগুলো খাতাতে লিখে নিও। আর যেখানে একটু একটু প্রবলেম আছে আমি তোমাদের বলে দেবো কোথায় কি করতে হবে। দেখো, এখানে 100 মিটার দূরে থাকার জন্য, অর্থাৎ 100 মিটার দূরটাকে আমরা দূরদৃষ্টির মধ্যে ধরছি। দূরদৃষ্টির মধ্যে থাকার জন্য কি হবে, সেখানে প্রথমে যে আলোটা আসবে চোখের মধ্যে সেটা চোখে আসার জন্য চোখের টেনশন কমবে। তারপরের স্টেপে কী হবে, এরকমভাবে শব্দচিত্র এরকম স্টেপগুলো দিয়ে দিবে তোমরা। এখানে স্টেপটা দেওয়া নেই, এরকম এইভাবে তোমরা লিখবে। তারপরে কী হবে, দেখো, সিলিয়ারি পেশি যখন সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় থাকবে তখন সেটা কী হবে, পেছন দিকে সরে যাবে। আর এই সময় কী হবে, যখন সিলিয়ারি পেশি স্বাভাবিক অবস্থায় থাকবে তখন সাসপেনসরি লিগামেন্ট তার সঙ্গে যুক্ত থাকে। সাসপেনসরি লিগামেন্টের উপর টান পড়বে। ঠিক আছে? এইরকমভাবে সিলিয়ারি পেশি থাকে, তার সঙ্গে সঙ্গে সাসপেনসরি লিগামেন্ট থাকে, তারপরে লেন্স থাকে। এবার দেখো, যখন এটা স্বাভাবিক অবস্থায় থাকবে তখন এটা কী হবে, পেছন দিকে সরে যাবে। তখন কী হবে, এই যে সাসপেনসরি লিগামেন্টগুলো আছে এর উপর টান পড়বে। এই টান পড়ার পরে কী হবে, এই যে লেন্সটা এটা সরু হয়ে যাবে। ঠিক আছে? লম্বা হবে এবং সরু হয়ে যাবে। ঠিক আছে? এই লেন্সটা হচ্ছে স্থিতিস্থাপক অবস্থায় থাকে। এরপর কী হবে, যেহেতু বক্রতা কমে যাচ্ছে তার জন্য তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে আর দূরের বস্তুকে দেখার জন্য চোখ অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে? এইভাবে কিন্তু তার চোখের অভিযোজন ঘটবে। ঠিক আছে? এই টপিকটার সম্পর্কে আমি আরও ভালো করে বিস্তারিত পরে আলোচনা করব। এখন এই মুহূর্তে যতটা পারলাম বুঝলাম। এরপরে আমি বিভিন্ন রকম ছবি দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো পরে এইরকম ভিডিও পাওয়ার জন্য। এরপরে দেখো, এরপরে আবার শোভন দিগরের প্রশ্ন ছিল, একদিন তুমি জানতে পারলে তোমার প্রতিবেশী রানী নামে একটি বাচ্চা মেয়ে হিমোফিলিয়া রোগে আক্রান্ত। এই ঘটনা থেকে রানীর পিতামাতার হিমোফিলিয়া রোগের জিনোটাইপ কী হতে পারে বলে তুমি মনে করো? এই প্রশ্নটা শুধু শোভন দিগর নয়, আরও 3-4 জন করেছিলে। দেখো, এর উত্তরটা কী হবে, এর উত্তরটা এখানে লেখা নেই, আমি তোমাদের ব্যাখ্যা করে বলে দিচ্ছি। এখানে কি বলেছে, রানী নামে একটা বাচ্চা মেয়ে আছে। তাহলে দেখো, রানী যে মেয়ে তার কী কী ক্রোমোজোম থাকবে, এক্স আর এক্স ক্রোমোজোম থাকবে। এবার সে কিসে আক্রান্ত, হিমোফিলিয়া রোগে আক্রান্ত। হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, স্মল এইচ ব্যবহার করি আক্রান্তের জন্য, আর স্বাভাবিকের জন্য ক্যাপিটাল এইচ ব্যবহার করি। এবার যেহেতু মেয়ে আক্রান্ত হলে কী হবে, তার দুটো এক্স ক্রোমোজোমেই এইচ অর্থাৎ স্মল এইচ অ্যালিলটা থাকবে। ঠিক আছে? এরপরে দেখো, তার পিতামাতা দুজন কী হবে, এর দুটো এক্স ক্রোমোজোম রয়েছে। তাহলে একজন সন্তানের মধ্যে দুটো ক্রোমোজোম কার কার কাছ থেকে আসে, একজন তার পিতার কাছ থেকে আসে আর একটা তার মায়ের কাছ থেকে আসে।
দেখো আমরা এখানে তার মেল ধরলাম অর্থাৎ পিতা, আর এটা হচ্ছে ফিমেল অর্থাৎ তার মাতা। এবার দেখো মেলের ক্ষেত্রে কি হয়, মেলের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে। ওয়াই ক্রোমোজোমের সঙ্গে হিমোফিলিয়ার কোনো সম্পর্ক নেই, সেটা সিম্পলি থাকবে। আর যেহেতু পিতার থেকে একটা এক্স ক্রোমোজোম এসেছিলো, তাহলে সেটা কি হবে, এখানে যেহেতু এক্স স্মল এইচ আছে, তাহলে পিতার থেকে অবশ্যই একটা স্মল এইচ ছিল কি। তারপরে দেখো এটা কমপ্লিট, পিতার ক্ষেত্রে আর কোনো রকম সম্ভাবনা থাকবে না জিনোটাইপের। তাহলে পিতার জিনোটাইপ হবে এক্স এইচ ওয়াই, অর্থাৎ পিতা কিন্তু আক্রান্ত ছিল। ঠিক আছে, তারপর দেখো মাতা কি হবে, মাতার ক্ষেত্রে কি থাকে, দুটো এক্স থাকে। এবার একটা যেহেতু মাতার থেকে এসছে, তার মানে একটা এক্স স্মল এইচ হবে, আমরা স্বাভাবিকভাবেই লিখতে পারি। আর একটা কী হবে, আর একটা এক্স যে রয়েছে সেই এক্সটা কি থাকতে পারে, হয় ক্যাপিটাল এইচ থাকতে পারে অথবা স্মল এইচ থাকতে পারে, যে কোনো দুটো কন্ডিশন হতে পারে। তাহলে দেখো এখানে যে পিতামাতার জিনোটাইপের কথা বলা হয়েছে, পিতার জিনোটাইপ তো বেরিয়ে গেল এটা এক্স স্মল এইচ ওয়াই, আর মাতা কি হতে পারে এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল ওয়াই, আর একটা হতে পারে এক্স স্মল এইচ এক্স স্মল এইচ। ঠিক আছে, এই দুটো কন্ডিশন। এবার মাতা যদি এটা হয় তাহলে মাতা হচ্ছে আক্রান্ত, আর যদি এই জিনোটাইপটা হয় তাহলে মাতা বাহক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো এক্স স্মল এইচ ওয়াই, এটা পিতার ক্ষেত্রে, আর মাতার ক্ষেত্রে এক্স স্মল এইচ ক্যাপিটাল এইচ বা এক্স স্মল এইচ এক্স স্মল এইচ, এই জিনোটাইপগুলো। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই। তারপরের প্রশ্ন ছিল বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের কী গুরুত্ব। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাতে জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, দেখো একটা হচ্ছে খাদ্যের উৎস, অর্থাৎ দেখো যত আমাদের জীববৈচিত্র্য হবে আমরা তত বিভিন্ন টাইপের খাবার খেতে পারবো। তাহলে খাবারের যে উৎস রয়েছে সেটা বিশাল হবে আমাদের। যদি জীববৈচিত্র্য খুবই কম হতো তাহলে আমরা কি করতাম, একটা বা দুটো জিনিসের উপরেই কিন্তু নির্ভর হতাম। তারপরে দেখো বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের মধ্যে ভারসাম্য রক্ষা, অর্থাৎ দেখো একটা ফুড চেন তোমরা পড়েছো, সেই ফুড চেনে উৎপাদক আছে, তারপরে প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক, এইভাবে চলতে থাকে। এবার যদি জীববৈচিত্র্য বেশি হয় তাহলে এই চেনটা খুবই বড় হবে, যদি জীববৈচিত্র্য খুবই কম হয় তাহলে কী হবে, এই চেনগুলো ছোট হবে। তাহলে জীববৈচিত্র্য খাদ্য শৃঙ্খলের যে একটা ভারসাম্য সেটা বজায় রাখতে জীববৈচিত্র্য সাহায্য করে। তারপরে শক্তি প্রবাহ ও জৈব ভূরাসায়নিক চক্র, পুষ্টি চক্র ইত্যাদি নিয়ন্ত্রণ। দেখো জীববৈচিত্র্যের জন্যই কিন্তু শক্তি এই যে ফুড চেনে একমুখে প্রবাহিত হয়। আর এখানে কি হয়, বিভিন্ন যে পুষ্টি উপাদান প্রাণী থেকে বা উদ্ভিদ থেকে পরিবেশে, আবার পরিবেশ থেকে জীবে একটা চক্রাকারে পরিবর্তিত হয়। এইভাবে কিন্তু জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাতে বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের প্রশ্ন ছিল জাতীয় উদ্যান কি কি কারণে অভয়ারণ্য থেকে পৃথক তা আলোচনা করো। দেখো জাতীয় উদ্যান আর অভয়ারণ্যের মধ্যে পার্থক্যগুলো তোমাদের লিখতে হবে। একটা হচ্ছে কে নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। তারপর সীমানা রয়েছে, জাতীয় উদ্যানের সীমানা কিন্তু নির্দিষ্ট, এটাকে একবার স্থির হয়ে গেলে তারপর তাকে বাড়ানো বা কমানো যাবে না। আর অভয়ারণ্যের সীমানা কিন্তু নির্দিষ্ট নয়, তাকে বাড়ানো বা কমানো যেতে পারে। তারপরে পশুচারণ রয়েছে, পশুচারণ ন্যাশনাল পার্কে নিষিদ্ধ থাকে, অভয়ারণ্যে অ্যালাউ থাকে। সংরক্ষণ, ন্যাশনাল পার্কে কী কী সংরক্ষণ করা হয়, উদ্ভিদ প্রাণী, আর অভয়ারণ্যে কেবলমাত্র প্রাণী সংরক্ষণ করা হয়। এইভাবে আলোচনাগুলো দেখে নাও। তারপরে ছিল সেট 3 থেকে অমৃতাভ প্রামাণিকের প্রশ্ন, ভ্রূণতত্ত্ব কাকে বলে, ভ্রূণতত্ত্ব দ্বারা কিভাবে জৈব অভিব্যক্তি প্রমাণ করা যায়। দেখো অমৃতাভ, ভ্রূণতত্ত্ব হচ্ছে কি, এটা হচ্ছে জীববিদ্যার একটা শাখা, যেখানে একটা নিষিক্ত ডিম্বাণু, সেখান থেকে সেই ডিম্বাণু বড় হবে, অর্থাৎ বহুকোষ অবস্থাপ্রাপ্ত হবে। তারপর সেখান থেকে তার ভ্রূণ গঠন হবে, সেটা বিকশিত হবে এবং বৃদ্ধি হয়ে একটা পূর্ণাঙ্গ জীবে সৃষ্টি হবে। এই যে টোটাল যে বিষয়টা, এই বিষয়টা যে শাখাতে আলোচনা করা হয় তাকে বলা হয় ভ্রূণতত্ত্ব। ঠিক আছে,
এবার দেখো এই ভ্রূণতত্ত্ব কীভাবে জৈব অভিব্যক্তিতে প্রমাণ করে। দেখো বিভিন্ন যে মেরুদণ্ডী প্রাণী আমরা যদি একটা উদাহরণ হিসাবে নেই, মাছ, ব্যাঙ, সাপ, পাখি, স্তন্যপায়ী ইত্যাদি, এগুলো মেরুদণ্ডী প্রাণী। এগুলোর যে ভ্রূণের উৎপত্তি সবগুলো কোথা থেকে হয়েছে? জাইগোট থেকে হয়েছে। জাইগোটে যে ক্লিভেজ হয়, ক্লিভেজ হওয়ার পর মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা প্রভৃতি দশা তৈরি হয়। এবার এদের এই ভ্রূণের যে তুলনামূলক গঠন, এগুলোকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এরা প্রায় সকলেই কিন্তু একই রকম আকার আকৃতি বিশিষ্ট যুক্ত হয়। যেমন কীরকম দেখো, মাছ, স্যালামান্ডার, কচ্ছপ, পাখি, এগুলোর যে প্রাথমিক দশাগুলো রয়েছে সেগুলো খুবই সাদৃশ্যপূর্ণ। এদের দেখলে কিন্তু পৃথক করা যায় না যে কোনটা কার ভ্রূণ। তোমরা দেখবে বইতে ছবিটা দেওয়া আছে, সমস্ত ভ্রূণের কিন্তু স্ট্রাকচার একই রকম। এমনি ভ্রূণ দেখে বোঝা যাবে না এটা থেকে পূর্ণাঙ্গ হয়ে কী তৈরি হবে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে গলবিলীয় ফুলকা খাঁজ, গলবিলীয় ফুলকা থলি, এগুলো কিন্তু সমস্ত মেরুদণ্ডী প্রাণীর একটা জেনারেল ক্যারেক্টার। এগুলো তার জীবন দশায় কোনো না কোনো ফেজে থাকেই। এবার এই দশা থেকে বোঝা যায় যে প্রায় সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই উদ্বংশীয় জীব থেকে তৈরি হয়েছে। এবার এটা কারো ক্ষেত্রে থেকে যায়, আবার কারো ক্ষেত্রে বিভিন্ন অঙ্গে পরিণত হয়ে যায়। যেমন হচ্ছে ফুলকা মাছের ক্ষেত্রে থেকে যায় তার শ্বাসকার্যের জন্য, কিন্তু পরে আমাদের যে আমরা যে মানুষ স্তন্যপায়ী প্রাণী, আমাদের ক্ষেত্রে কিসে পরিণত হয়ে যায়? থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস গ্রন্থি ইত্যাদিতে রূপান্তরিত হয়ে যায়। আরও একটা কারণ যেটা বলা যেতে পারে, লেজের সাদৃশ্যযুক্ত গঠন আর মায়াটোম পেশি, এগুলো দেখা যায় কি প্রায় প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজের মতো একটা গঠন দেখা যায়। দেখবে ভ্রূণের যে ছবিগুলো রয়েছে, আমি এখানে দেখাতে পাচ্ছি না, এটা ছবিটা অ্যাড করা নেই বলে, তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে, যে দেখবে তাদের প্রত্যেকের যে ভ্রূণের একদম লাস্টের যে ফেজটা, সেই ফেজে কি দেখবে তাদের প্রায় প্রত্যেকে একটা লেজের মতো স্ট্রাকচার রয়েছে। আর সেখানে মায়াটোম পেশি, যেটা আমরা পড়েছি মাছের গমনে বিশেষ ভূমিকা পালন করে, সেই রকম একটা পেশি কিন্তু সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে দেখা যায়। আর এই রকম সাদৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি এবং পাখি থেকে স্তন্যপায়ীর সৃষ্টি হয়েছে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এরপরে দেখো সেট 5 থেকে ছিল দেবপ্রসাদ সামন্তের প্রশ্ন, মাছের গমনে পুচ্ছপুক পাখনার ভূমিকা কী? এটা খুবই সহজ ছিল। মাছের গমনে পুচ্ছ পাখনা অর্থাৎ লেজ যেটা, সেটাই হচ্ছে তার পুচ্ছ পাখনা। এটার সংখ্যা কটা থাকে? একটাই থাকে। আর এটা কি ভূমিকা পালন করে? দেখো মাছ যখন সামনের দিকে এগোবে তখন কিভাবে এগোবে? তার যে লেজটা রয়েছে সেটা জলের উপর একটা চাপ প্রয়োগ করে, সেই চাপের এটা হচ্ছে ক্রিয়া, আর এর প্রতিক্রিয়া হিসাবে জলও তার উপর একটা চাপ প্রয়োগ করবে, তার ফলে মাছ সামনের দিকে এগিয়ে যাবে। এই কাজটা করে মাছের পুচ্ছ পাখনা। এছাড়া হচ্ছে দিক পরিবর্তনে সাহায্য করে, অর্থাৎ পুচ্ছ পাখনা যেদিকে চাপ দিচ্ছে তার উল্টো দিকে মাছের গমন হবে। ঠিক আছে, তারপরে সেট 7 থেকে ছিল সুনীলচন্দ্র পল, তোমার প্রশ্ন সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন, ব্যাখ্যা করো। দেখো এটা লেখা আছে যেটা সেটাই লিখবে তোমাকে। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে টেস্ট ক্রস ব্যাক ক্রস কীরকম হয়। দেখো বিশুদ্ধ একটা প্রকট বৈশিষ্ট্য আর হচ্ছে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটার মধ্যে সংকরায়ন হলে কি তৈরি হয়? সংকর জীব তৈরি হয়। এই সংকর জীবের সঙ্গে যদি প্রচ্ছন্ন জনিত্রী জীব, এটা তো প্যারেন্টাল জনু, এর যদি সংকরায়ন করা হয় তখন তাকে বলা হয় টেস্ট ক্রস। আর যদি যে কোনোটার সাথে করা হয় ক্রস, তখন তাকে বলা হয় ব্যাক ক্রস। কি এটাই তো তার সংজ্ঞার মধ্যে আছে। তাহলে দেখো এখানে ব্যাক ক্রস যে হচ্ছে, এটার সঙ্গেও ক্রস করলে হচ্ছে, এটার সঙ্গেও ক্রস করলে হচ্ছে। তার মধ্যে দেখো যদি শুধু এটাতে করা হয় তাহলে এটাকে বলা হবে টেস্ট ক্রস। তাহলে কি হচ্ছে, একটা ব্যাক ক্রসের মধ্যে কিন্তু টেস্ট ক্রস। কি তাহলে কিন্তু বলা যায় যে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস যেমন এটা তো একটা ব্যাক ক্রস, এটাকে কি টেস্ট ক্রস বলবো? এটাকে কিন্তু টেস্ট ক্রস বলতে পারবো না। এর জন্যই আমরা বলতে পারছি যে সমস্ত টেস্ট ক্রস তো শুধু এটাতেই হবে, এটার সঙ্গে এটা, তাহলে এটাকে বলা হবে ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস যেমন এটাকে টেস্ট ক্রস আমরা বলতে পারি না। ক্লিয়ার? তারপরের প্রশ্নতে চলো। তারপরের প্রশ্ন রয়েছে পায়রার খেচর অভিযোজন ও দেহকে হালকা করার জন্য পৌষ্টিকতন্ত্র ও জননতন্ত্রের কোন কোন অঙ্গ থাকে না? দেখো পৌষ্টিকতন্ত্রে যে অঙ্গগুলো
থাকে না সেগুলো হচ্ছে পাকস্থলী, পিত্তাশয়, দাঁত এগুলো। আর জননতন্ত্রে যেটা থাকে না সেটা হচ্ছে ডানডিম্বাশয়, ডানডিম্বনালী, শিশ্ন বা পেনিস, এগুলো কিন্তু পায়রার দেহে থাকে না, কারণ তার ওজনকে হালকা করতে হবে। তারপরে সেট 9 থেকে প্রশ্ন করেছিল টুইন ব্রাদার্স। তোমার প্রশ্ন ছিল প্রজাতির অস্তিত্ব রক্ষায় মিওসিসের গুরুত্ব লেখো। দেখো, একটা প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেটা ধ্রুবক থাকে কেবলমাত্র এই মিওসিস বিভাজনের জন্য। কারণ দেখো, আমরা ডিপ্লয়েড 2n থেকে মিওসিস হলে হ্যাপ্লয়েড তৈরি হয়, ঠিক আছে। এবার এই হ্যাপ্লয়েড দুটো গ্যামেটে থাকে, একটা আসে ফাদার থেকে আর একটা আসে মাদার থেকে। তাহলে এখানে একটা এলো হ্যাপ্লয়েড আর একটা হ্যাপ্লয়েড, এই দুটো মিলে 2n হয়। এবার এখান থেকে আবার মিওসিস হবে, দিলে আবার হ্যাপ্লয়েড তৈরি হবে। এভাবে কিন্তু হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের পর্যায়ক্রমিক চলতে থাকবে। কিন্তু যদি ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হতো, অর্থাৎ যদি মিওসিস না হয়ে যদি মাইটোসিস হতো, তাহলে কি হতো, এখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হতো, অর্থাৎ 2n তৈরি হতো, আর মার থেকেও আসতো 2n। তাহলে যে জাইগোটটা তৈরি হবে তার কত হবে, 4n হবে। তারপরের দশাতে কত হবে, 8n হবে। এইভাবে কিন্তু বাড়তে থাকবে। তাহলে ক্রোমোজোম সংখ্যা যদি স্থির না থাকে তাহলে কিন্তু সেই প্রজাতিটার বিলুপ্তি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু প্রজাতির অস্তিত্ব রক্ষাতে মিওসিসের একটা বিরাট ভূমিকা রয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই কটা প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এর পরের দিন আরও যে বাকিগুলো প্রশ্ন রয়ে গেছে সেই প্রশ্নগুলো আলোচনা করা হবে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।